জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর গুলি চালানোর হুকুমদাতার আসামি তিনি। আবার একই সঙ্গে দেশের সাংবিধানিক পদ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকও তিনি, সিএজি নুরুল ইসলাম। বাইরে তিনি বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে তিনি পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু তিনি দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরং তিনি দীর্ঘদিন যাবৎ দুর্নীতিকে এখানে জমিয়ে রেখেছেন। গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে ছাত্র জনতার উপর গুলি চালানোর হুকুমদাতা হিসেবে শেখ হাসিনা, শেখ ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সহ ২৬৭ জনকে আসামি করে মামলা করেন মোহাম্মদ হোসেন নামের এক ব্যক্তি। এই একই মামলার আসামি নুরুল ইসলাম। তবে বাস্তবতা হল, গণহত্যা চালিয়ে শেখ হাসিনা ও তার দলের বেশিরভাগ নেতা দেশ ছেড়ে পালিয়ে গেলেও কিংবা কারাবন্দী হলেও এখনো বহাল তবিয়তে আছেন ছাত্র জনতার বুকে গুলি চালানোর হুকুমদাতার আরেক আসামি সিএজি নুরুল ইসলাম। একজন অডিটর জেনারেল যে শপথ করেন, তিনি যদি হত্যা মামলায় এজাহারভুক্ত যেহেতু হয়েছেন, সেক্ষেত্রে তিনি এই পদে থাকার কোনো অধিকার রাখেন না। অর্থাৎ একজন ফৌজদারি মামলা দায়ের হলে সেই ব্যক্তির বিরুদ্ধে যখন চলমান প্রক্রিয়া থাকে, তখন তিনি তার শপথ ভঙ্গ করেছেন মর্মে তিনি তার পদ হারান। সিএজি নুরুল ইসলামকে নিয়ে বাংলা এডিশনের করা প্রতিবেদনের প্রথম পর্বে তুলে ধরা হয়েছে তার দুর্নীতির বিভিন্ন দিক। বাড়ি মেরামতের নামে 11.5 কোটি টাকা আত্মসাতের ঘটনা থেকে শুরু করে তার অবৈধ কয়েকটি গাড়ির প্রসঙ্গ উঠে আসে ওই প্রতিবেদনে। আর এসব অভিযোগ তুলে নুরুল ইসলামের কার্যালয়েরই একাধিক কর্মকর্তা। তবে কোনো অভিযোগকেই পাত্তা না দিয়ে এক অদৃশ্য শক্তি সিএজি পদে এখনো বহাল তবিয়তে রেখেছে আওয়ামী ঘেঁষা নুরুল ইসলামকে। এই সিএজি যে বাসায় থাকেন, বাসাটি মূলত গণপূর্তের একটি আবাসন। অর্থাৎ রাষ্ট্রের একজন কর্মচারী যখন সরকারি কোনো বাসায় থাকবেন, তখন তার বাসা ভাড়া বাবদ রাষ্ট্র সিটি কর্পোরেশনের মধ্যে যে 55% তার স্যালারির সাথে টাকা খরচ হিসাবে দিয়ে থাকে, সেটা রাষ্ট্র কেটে নেবে। কিন্তু তিনি এই বাসা মেরামত বাবদ 11.5 কোটি টাকা তিনি তুলেছেন। বাড়ি মেরামতের নামে যেমন 11.5 কোটি টাকা বাগিয়ে নেয়ার অভিযোগ রয়েছে নুরুল ইসলামের বিরুদ্ধে, তেমনি আমেরিকাতেও অর্থ পাচার করে বাড়ি ক্রয়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ১৯৯৩ সালের ৫ নভেম্বর বিয়ে হয় তার বোন ফাহমিদার। বিয়ের ওই সময়ে বোনকে একটি নাকফুলের বাইরে অন্য কোনো গয়না দেওয়ার সক্ষমতা ছিল না নুরুল ইসলামের, অথচ সেই বোনের গায়ে এখন জড়িয়ে থাকে কোটি কোটি টাকার স্বর্ণালঙ্কার। নুরুল ইসলামের বোনের জামাইয়ের নামেও রয়েছে আমেরিকার নিউ ইয়র্কে একটি আলিশান বাড়ি। নিউ ইয়র্কের জামাইকার ১১,৪২৩-এর ১০০/৩৫ ১৯৪ নম্বর রাস্তায় এই বাড়ি রয়েছে সিএজি নুরুল ইসলামের বোনের জামাইয়ের নামে। সূত্রমতে বিশাল অঙ্কের টাকায় এই বাড়ি কেনার মতো আর্থিক সামর্থ্য নেই নুরুলের বোন জামাইয়ের। তবে বাড়ি ক্রয়ের টাকার উৎস কোথায়? সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশের টাকা বাইরে পাচার করে তার বোন জামাইয়ের নামে এই বাড়ি ক্রয় করেছেন সিএজি নুরুল ইসলাম। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তার বোন আমেরিকার যে ১৯৪ নম্বর নিউ ইয়র্কের যে রাস্তায় রয়েছেন, সেখানে তার ফ্যামিলিতে তিনি বিলাসী জীবনযাপন এবং বিভিন্ন পার্টি উপলক্ষে যেই পরিমাণ অলংকার তিনি এখন পড়ছেন, তার বাজার মূল্য সর্বনিম্ন ১ থেকে ১.৫ কোটি টাকা। এবং তারা যে ফ্ল্যাটে থাকেন, তার মূল্য অন্তত আমেরিকার জায়গায় নেহাত কম নয়। নুরুল ইসলাম তিনি টাকাকে ডলার হিসেবে পাচার করে দিয়েছেন এবং তিনি এদেশে কোনো টাকা রাখেননি বলে তিনি গর্ববোধ করছেন। শুধু বাড়ি ক্রয় নয়, নুরুলের বোনের পরিবার হরহামেশাই ঘুরে বেড়ান কানাডার ভ্যাঙ্কুভার ও থাইল্যান্ডের পাতায়াতেও। রাষ্ট্রের সকল উন্নয়ন কর্মকাণ্ড কতটুকু ফলপ্রসূভাবে জনগণের স্বার্থে কাজে লেগেছে তা নিরপেক্ষ ও স্বাধীন অডিটের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা সিএজির দায়িত্ব। আর এই পদধারীরা স্বায়ত্তশাসিত হওয়ায় বাধাহীনভাবে নিজেদের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে থাকেন। ফলে দেশের সব প্রকল্পের নিরীক্ষা করার ক্ষমতা সিএজির রয়েছে। তবে বিগত সরকারের আমলে রূপপুর পারমাণবিক প্রকল্পের অডিট কার্যক্রম বন্ধ থাকায় প্রায় ৬০,০০০ কোটি টাকা পাচার হয় বিদেশে। আর এই টাকা পাচারের অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব হারান। ইংল্যান্ডের উচ্চ পর্যায়ের একটি গোয়েন্দা প্রতিনিধি দল ইতোমধ্যে এ নিয়ে ঢাকা সফর করেছেন। অথচ অডিট অবহেলার কারণে রাষ্ট্রের এই ৬০,০০০ কোটি টাকা পাচারের জন্য দায় বর্তায় সিএজি নুরুল ইসলামের ওপরেও। কিন্তু টাকা পাচারের অভিযোগে টিউলিপের মন্ত্রিত্ব চলে গেলেও দায়িত্ব অবহেলার জন্য কিছুই হয়নি আওয়ামীপন্থী সিএজি নুরুল ইসলামের। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে টিউলিপ সিদ্দিকী যে ৬০,০০০ কোটি টাকা নিয়েছেন, এর জন্য তার সাংসদের যে পদ এবং তিনি সেখানে পলিটিক্যাল যে পদে ছিলেন,
তিনি সেই পদ হারিয়েছেন এবং কিছু পদ হারানোর উপক্রম হয়েছেন। অথচ সেখানে টাকা পাচারের সাথে বা ওই চেক যিনি লিখেছেন সেই অডিটর জেনারেল তখন সিজে ছিলেন। তার চেয়ার বর্তমানে বহালতবিতে রয়েছে। রাষ্ট্রের অর্থের পাচার হয়ে যাক এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার চেয়ার বাঁচলে তিনি বাঁচবেন এই মর্মে তিনি চলছেন, অর্থাৎ দপ্তর নিয়ে তার আর কোনো মনোযোগ নেই। সিএজি নুরুল ইসলামকে নিয়ে করা বাংলা এডিশনের প্রতিবেদনের প্রথম পর্বেই দেখানো হয়েছে শেখ রেহানার সঙ্গে আতাত করে বিগত সরকারের আমলে কোনো মেগা প্রকল্পের অডিট পরিচালনা করা হয়নি। তবে অন্তর্বর্তী সরকার স্বৈরাচার আমলের বিভিন্ন প্রকল্পের অডিটের তথ্য চাইলে তাৎক্ষণিকভাবে গত 1 জানুয়ারি স্পেশাল অডিট নাম দিয়ে 7টি দল গঠন করা হয়। প্রতিটি দলকেই দ্রুত অডিটের রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পূর্বে মেগা প্রকল্পের অডিট সম্পন্ন থাকলে বর্তমানে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন পড়ত না। অডিট না করার ফলে সে সময়ে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের অর্থ নষ্ট করার সুযোগ পেত না কেউ। তিনি স্পেশাল অডিটের নামে 7টি টিম গঠন করে সরকারের 7টি মেগা প্রকল্প অডিট করতে পাঠান। লক্ষ্য করা যায়, শাহজালাল থার্ড টার্মিনাল যেখানে 2000 কোটি টাকা পাচার হয়ে বিদেশে চলে গেছে, এই মুহূর্তে তিনি স্পেশাল অডিট টিম করলে সেই টাকা কি আর ফেরত আসবে? মেগা প্রকল্পগুলোর অডিট যেমন আওয়ামী লীগের আমলে করেননি, তেমনি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিভিন্ন সময়ে বদলি করে অবাধ সুযোগ তৈরি করে দিয়েছেন নুরুল ইসলাম। কক্সবাজার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্সে কর্মরত অফিস সহায়ক রুবেল কান্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বহু পুরনো। এই অফিস সহায়কের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুরস্কার হিসেবে উল্টো ঢাকার সিজিএ কার্যালয়ে বদলি করা হয় তাকে। ঢাকা সিজিএ মূল কার্যালয়ে তাদেরকে তিনি প্রমোশন পোস্টিং দিয়েছেন এবং উপহার পোস্টিং দিয়েছেন। সুতরাং এই অডিটর জেনারেল থাকলে রাষ্ট্রের যে অর্থ রয়েছে তার রাষ্ট্রের কোষাগারে থাকবে না, ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট খালি হয়ে সে টাকা আসলে সম্পূর্ণরূপে বিদেশে পাচার হয়ে যাবে। যেহেতু 453টি অফিস এই মুহূর্তে সারা বাংলাদেশে কাজ করে, কোন না কোনো অফিস থেকে দৈনিক টাকা পাচার হচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যম খোঁজ নিলে এর সততা অবশ্যই তারা পাবে। এছাড়া শহীদ এম মনসুর আলী মেডিকেল ও শেখ সাহিরা খাতুন মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পে 2021-22 অর্থ বছরে পিডি কৃষ্ণ কুমার পালের পক্ষে 4111-201 নম্বর কোডে আইন বহির্ভূত 4টি টোকেনের বিপরীতে 43,53,415 টাকা বিল পাশ করায় হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা সিফাত আরা সাফিনার বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়। নুরুল ইসলাম কোনো পদক্ষেপ না নিয়ে দায়মুক্তি দিয়েছেন ওই অভিযুক্তকে। গোপালগঞ্জ ও সিরাজগঞ্জ মেডিকেল কলেজ স্থাপন করতে গিয়ে দুটি মেডিকেলে প্রায় 43 কোটি টাকার মতো দুর্নীতি এবং অনিয়ম হয়েছে। অর্থাৎ এই দুটি মেডিকেলের কাজ যে টেন্ডারার নিয়েছেন তিনি কালো তালিকাভুক্ত ছিলেন। যেহেতু তিনি গোপালগঞ্জের লোক, সেহেতু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। একইভাবে কুষ্টিয়া, বরিশাল, মানিকগঞ্জ, রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও কোনো সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করা ছাড়াই বদলির সুযোগ করে দিয়েছেন সিএজি। ফলে দুর্নীতির সুযোগ বেড়েছে ওইসব অসাধু কর্মকর্তা কর্মচারীদের। আর নিম্ন পদস্থ এসব কর্মকর্তা কর্মচারীদের সিএজির কামাই পুত্র বলে অভিহিত করছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ তারা অভিযোগ করছেন ওইসব কর্মচারীরা দুর্নীতির মাধ্যমে যে অর্থ বাগিয়ে নেয় তার একটা অংশের ভাগ চলে যায় নুরুল ইসলামের কাছে। বিভিন্ন জায়গায় যে সিএজি অফিস, এজি অফিস রয়েছে, সেই এজি অফিসের দৈনন্দিন প্রশাসন একে বিভিন্ন রকমের অভিযোগ আসে। সেই অভিযোগের বিষয়টি তিনি মুলতবি রেখে দেন। এই মুহূর্তে তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ফলে অডিট অফিসের দুর্নীতি দূরীভূত তো হয় না, বরং যে সকল ভুক্তভোগী রয়েছেন তাদের এই কষ্ট সীমাহীন হয়েছে। অন্যদিকে সিএজির কাছের মানুষ হিসেবে পরিচিত এবং সিজিএ এস এম রিজভির ব্যক্তিগত সচিব রাজ্জাক বিভিন্ন দুর্নীতির মাধ্যমে মালিক হয়েছেন ব্যাপক সম্পদের। সরকারি কর্মচারীর একই কর্মস্থলে টানা 3 বছরের কাজের নিয়ম না থাকলেও বিভিন্ন সিজিএ এর ব্যক্তিগত সচিব হিসেবে ঢাকার কার্যালয়ে প্রায় 10 বছর ধরে বহাল আছেন রাজ্জাক। আর এই সুযোগে ঢাকার সাভার ও গাজীপুরে 35 বিঘা পরিমাণ জমি ক্রয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকার গোপালবাগে 1.5 কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট থাকার অভিযোগও রয়েছে সিএজির লোক হিসেবে পরিচিত রাজ্জাকের বিরুদ্ধে। এছাড়া ঢাকা মেট্রো গ 208802 নম্বরধারী মেরুন রঙের ব্যক্তিগত গাড়িতে চলাচল করেন তিনি। সিজিএ যিনি রয়েছেন এস এম রেজভি, তার একজন ব্যক্তিগত সহকারী যিনি ডিডি পোস্টে রয়েছেন, অত্যন্ত সিএজি নুরুল ইসলাম ঘনিষ্ঠ লোক। জানা যায় ওই ব্যক্তি গাজীপুর এবং সাভারে কমপক্ষে 30 থেকে 40 বিঘা জায়গার মালিক।
গোলাপবাগ রাস্তার মোড়ে তিনি 1.5 কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন এবং 6ষ্ঠ গ্রেডের একজন কর্মচারী তিনি নিজের ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করেন। গাড়ির মডেল নম্বর 208802। শুধু পিএস রাজ্জাকই নয়, এরকম আরও বহু দুর্নীতিবাজ কর্মচারী আছেন যারা সিএজির লোক বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্নভাবে। তবে কখনোই এসব কর্মচারীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি সিএজি নুরুল ইসলাম। তেমনি আরেকটি ঘটনা প্রশ্ন ফাঁসের। 2022 সালে সিজিডিএফ এর অডিট নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার 10 আসামি কোটি টাকার বিনিময়ে এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে স্বীকারোক্তি দেয় সিআইডির কাছে। তবে আসামিদের স্বীকারোক্তির পরও ওই নিয়োগ পরীক্ষা বাতিল করেননি নুরুল ইসলাম। সংশ্লিষ্টদের অভিযোগ টাকা ঘুষ নেয়ার সঙ্গে জড়িত থাকার ফলে নিয়োগ বাতিল করেননি সিএজি। এসবের বাইরে বাংলা এডিশনের প্রথম পর্বে দেখানো হয়েছে শেখ হাসিনার ফুফাতো ভাই পরিচয় দেয়া গোপালগঞ্জের ওমর আলী জড়িত ছিলেন সব ধরনের টেন্ডারবাজির সঙ্গে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ এবং জিয়াউল আহসান মিলে এই টেন্ডার বাণিজ্যের সিন্ডিকেট তৈরি করেন ওমর আলী। সূত্র বলছে যেখানে জড়িত ছিলেন সিএজি নুরুল ইসলাম। অবৈধ টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করতেন এই সিন্ডিকেট। বিগত কয়েক বছর ক্যান্টনমেন্ট এলাকার সমস্ত টেন্ডার বাগিয়ে নিয়েছে মোল্লা ওমরের প্রতিষ্ঠান। এছাড়া বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও অতিরিক্ত অর্থ আদায় করা হয়। সম্প্রতি পূর্ত অডিটের ডিজি সোহেল আহমেদের শ্রীলঙ্কা সফরের কথা বলা হলেও সেখান থেকে সরকারি খরচে মালদ্বীপেও ভ্রমণ করেন তিনি। যথারীতি এই ব্যাপারেও উপযুক্ত কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে নুরুল ইসলামের বিরুদ্ধে। একই ধরনের অভিযোগ রয়েছে জার্মানির বার্লিনে ভ্রমণের ক্ষেত্রেও। অন্যদিকে কুমিল্লার অবসরপ্রাপ্ত অডিটর মোহাম্মদ আনিসুর রহমানের বিরুদ্ধে 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠলেও বিভাগীয় তদন্তের মাধ্যমে অভিযোগটি সত্য নয় বলে জানানো হয়। কুমিল্লার ওই কর্মকর্তার তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আনিসুর রহমান নামের কুমিল্লার এক অডিটরের বিরুদ্ধে 100 কোটি টাকার একটি দুর্নীতির অভিযোগ এসেছে। তিনি নিজে কমিটি গঠন করেছেন লোক দেখানো এবং সেই কমিটি রিপোর্ট দিয়েছে যে সম্পদ 100 কোটি রয়েছে সেই সম্পত্তির মালিক তার পরিবার আগে ছিল, সুতরাং তিনি নির্দোষ। একজন অডিটরের ফ্যামিলি যদি 100 কোটি টাকার মালিক হয় তাহলে তিনি অডিটরের মতো 13তম গ্রেডে কেন এই চাকরি করছেন সেটা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ রয়েছে। পাশাপাশি সিন্ডিকেটের অডিটরদের নিয়ে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করছেন নুরুল, এমন অভিযোগও আছে তার বিরুদ্ধে। 10ম গ্রেড বাস্তবায়নের জন্য গত সেপ্টেম্বর মাসে আন্দোলন করে কিছু সরকারি কর্মচারী। সংগঠিত আন্দোলনের সময় রাষ্ট্রীয় স্থাপনা ও দায়িত্বরত পুলিশের ওপর হামলা এবং সাধারণ মানুষকে জিম্মি করে হয়রানি করার অভিযোগে 22 সেপ্টেম্বর 13 জনকে মূল আসামি ও অজ্ঞাতনামা 300 থেকে 400 জনকে দায়ী করে রমনা মডেল থানায় একটি মামলা করে পুলিশ। পরে মামলায় একাধিক মিজানুর নাম থাকায় জড়িতদের বিষয়ে রমনা মডেল থানা থেকে তথ্য চেয়ে সিএজি ও সিজিএ কে অবগত করা হয়। তবে আইন শৃঙ্খলা বাহিনীকে এক্ষেত্রে উপযুক্ত কোনো সহযোগিতা করেননি নুরুল ইসলাম। এই অবস্থায় মামলার আসামিরা উল্টো সিএজির নিকট সুপারিশ করছে মামলা থেকে অব্যাহতি পেতে। সংশ্লিষ্টদের দাবি অডিটরদের মাঠে নামিয়ে নিজের পদত্যাগের বিষয়টি আড়াল করতে অপকৌশল অবলম্বন করেন নুরুল ইসলাম, যারই পরিপ্রেক্ষিতে আন্দোলন করতে মাঠে নামে ওই কর্মচারীরা। সিএজি নুরুল ইসলাম 56 দিন অডিটররা 10ম গ্রেডের জন্য যে আন্দোলন করেছেন সেই সময় রমনা থানার ডিসির গায়ে হাত তোলা, অডিটর জেনারেল কার্যালয়ের নিচে আগুন দেওয়া, জনগণের জানমালের ক্ষতি করা, রাস্তায় জনগণের চলাচলে বাধাবিঘ্ন সৃষ্টি করা এবং পুলিশের কাছে বাধার অভিযোগে যে 13 জনকে মূল আসামি এবং 300 থেকে 400 জনকে পরোক্ষভাবে আসামি করে বা আসামি উল্লেখ করে যে মামলা করা হয়েছে সেই মামলা যারা দায়ী রয়েছেন তাদের প্রতি তিনি কোনো পদক্ষেপ নেননি। মূলত আওয়ামী লীগের হাতিয়ার হলেও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নিজেকে বগুড়ার বাসিন্দা দাবি করে বিএনপির নাম ভাঙাচ্ছে নুরুল ইসলাম। বিগত দিনে তার করা দুর্নীতি তুলে ধরে এমন মন্তব্য করেন হিসাব নিরীক্ষণ কার্যালয়ের এক সিনিয়র কর্মকর্তা। সিএজি নুরুল ইসলাম এখন সব জায়গায় প্রচার করছেন যে তিনি আওয়ামী মতাদর্শের লোক না, কিন্তু তিনি সিএজি হবার পরে টুঙ্গিপাড়ার শেখ মুজিবের সুখবে পুরো 2 পৃষ্ঠা জুড়ে স্মৃতিচারণ করছেন। কারণ তিনি জানতেন ওই ডিজিএফআই বা এনএসআই ওই সুখবে যা কিছু লেখা আছে তার গুরুত্বপূর্ণ লেখা শেখ হাসিনাকে পড়ে শোনায়। এই উদ্দেশ্যে তিনি সুখ বইয়ে পাতার পর পাতা লিখছেন শেখ মুজিবকে নিয়ে। দেখেন 32 নম্বরে তিনি কারণে যেতেন। প্রজাতন্ত্র একজন কর্মচারী তিনি কিভাবে এরকম
পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক আলা 32 নম্বরে সময় সময় বসে থাকেন। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। এরপর বাংলাদেশের সাংবিধানিক পদে থাকা আওয়ামী লীগের সকল দোসররা স্বপদে থাকতে না পারলেও একমাত্র টিকে আছেন সিএজি নুরুল ইসলাম। শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে নুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগের সঠিক তদন্ত করে সুষ্ঠু পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। নতুন বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক, আপামর জনগণের হোক, এমন আশাবাদও তাদের। উক্ত দপ্তরে অনেক যোগ্য প্রাজ্ঞ লোক রয়েছেন এবং যাদের পিছনের রেপুটেশন অনেক স্বচ্ছ এবং তারা সৎ মানুষ। এমন লোককে বাছাই করে যদি উক্ত প্রতিষ্ঠানে দেওয়া যায় তাহলে দেশ বাঁচবে মানুষের স্বপ্ন, মানুষের কষ্টের এবং ঘামের টাকা, যার ফলে অর্থনীতি সমৃদ্ধ হবে এবং দুর্নীতি কমে আসবে। দুর্নীতির সঙ্গে জড়িত সকল ব্যক্তিদের বিচারের মুখোমুখি করানোর দাবি সাধারণ মানুষেরও। দুর্নীতি যারা করছে, বাংলাদেশে টাকা আত্মসাৎ করছে বা আত্মসাৎ করার সহযোগিতা করছে, তারা তো থাকা দরকারের কথাই নেই, ঠিক আছে? তারা তো পদে করার কথা, ঠিক আছে, বা চাকরি তো করার কথা। বর্তমান যে ইউনিট সরকার সেই এই পদে করে নেওয়া দরকার, নেয় না কেন? ল মিনিস্টার, উপদেষ্টা যারা আছেন এবং ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের কাছে আমার আবেদন, এই দুর্নীতির সাথে, টাকা পাচারের সাথে এবং এইসবের সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনা আমাদের অবশ্যই একান্তই কর্তব্য। এই টাকাটা অনেকটাই সাধারণ মানুষদের টাকা। সো হোপফুলি আমি অবশ্যই চাবো যে তাকে যাতে এই পদ থেকে বহিষ্কার করা হয় এবং যথাযথ শাস্তির আওতায় আনা হয়। তার দৃষ্টান্তমূলক আসলে শাস্তি আসলে জনগণ অবশ্যই কামনা করবে। কারণ আপনি একটা জিনিস বোঝেন অবশ্যই যে যদি কেউ দোষ করে থাকে তাহলে তার তো দোষের ক্ষমা আসলে হয় না। আর বাংলাদেশের প্রেক্ষাপট বা সার্বভৌমত্বের যদি কোনো কথা বলেন তাহলে সেক্ষেত্রে তো নো কম্প্রোমাইজ। এসব অভিযোগ নিয়ে নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার পক্ষ থেকে অন্য আরেকজন সব অভিযোগ অস্বীকার করেন। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।